হবে বিধানসভার বিরোধী দলনেতা, সেখানে সাইন নিয়ে আপনাদের একটা আপত্তি ছিল যে আপনাদের বক্তব্য ওই সাইনটা আপনারা করেননি। কে করেছিল সাইনটা? সাইনটা যেমন আমার সাইন আমি করেছি, আরও অনেকের সাইন অনেকে করেছে, কিন্তু কিছু ওইখানে যেটা হয়েছিল আপনাকে আমি বলি। তাহলে কার কার আমি সাইনটা বলছি কারা আপনাকে, করেন? আমি ডিটেলসটা বলছি। ওই দিন যেটা হয়েছিল, বলা হয়েছিল যে ব্লক লেটারে নিজের নাম, ব্লক লেটারে তো সিগনেচার হয় না, না, আমি ব্লক লেটার নাম লিখতে হবে, যেমন আমি ব্লক লেটারে নাম লিখে নিচে আমার যে সিগনেচার সেই সিগনেচার করেছি। তো ব্লক লেটারে নাম লিখে দেওয়ার মানেটা কি? এবং দেখা যায় যে যেই দিন মিটিংটা হচ্ছে সেইখানে ব্যাক ডেটের একটা ডেট দেওয়া হচ্ছে। এটা মারাত্মক। 6 তারিখে ডেট বসানো হলো 19 তারিখে সই করিয়ে, এবং 6 তারিখের ডেট যখন বসানো হলো তখন যেই বিধায়ক ওই মিটিংয়ে 6 তারিখের মিটিংয়ে যে উপস্থিত ছিলেন না, তার নামে সই হয়ে গেল। কে করলেন? কে করলেন এটা তো আমরা কি করে জানবো? আমরা তো রেজলিউশন খাতা আমরা আমাদের সই করে দিয়ে দিয়েছি। যেমন বাহারুল ইসলাম, সে 6 তারিখে তার বাড়িতে ছিল, ভাঙ্গরে তার বাড়িতে ছিল, অথচ রেজিস্টারে তার নামে সই হয়ে গেল। আচ্ছা, তা তো টাওয়ার লোকেশন দেখাচ্ছে ভাঙ্গর, তো সে তো ফেঁসে যাবে। সে নিজেও স্বীকার করছে যে না, আমি সেদিন মিটিংয়ে ছিলাম না, আমি 19 তারিখের মিটিংয়ে ছিলাম, 6 তারিখের মিটিংয়ে আমি ছিলাম না। তো এই জিনিসগুলো করার প্রয়োজনটা কি ছিল? তখনও স্পিকার নির্বাচিত হয়নি যে আমাকে একদম তড়িঘড়ি কে বিরোধী দলনেতা হবে, কে চিফ হুইপ হবে করে ডেট বদলে যার সিগনেচার নেই তার সিগনেচার করে দিয়ে, এটা তো প্রয়োজনই ছিল না, অপেক্ষা করা যেতেই পারত। কিন্তু তার আগে তো আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে অলরেডি বৈঠক করে ফেলেছেন। ঋতব্রত ব্যানার্জি অলরেডি তখন শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন বলে আমাদের কাছে খবর এসে গেছে। না, এই মিটিংয়ের আগে তো বৈঠক বলে তো কিছু হয়নি। দেখা হয়েছিল মুখোমুখি দিল্লিতে, দেখা হয়েছিল ঋতব্রত দিল্লিতে, এ তো ও গেছিল দিল্লিতে, সিএমও ছিলেন দিল্লিতে। এ তো এখনও যদি দেখা হয় সৌজন্য বিনিময় করবেন, উনি মুখ্যমন্ত্রী আমরা বিধায়ক, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটার সাথে এটা আপনারা আসলে জুড়ছেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ সৌজন্যের রাজনীতিটা দেখতে অনেকদিনই ভুলে গেছে। কিন্তু এটাই তো ছিল। আমরা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি, মানে 11-র আগে একটা দীর্ঘ মেয়াদি আমি তাহলে আমার পরিবার। এই মুহূর্তে আপনি একজন আদ্যপ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান, মানে একদম তৃণমূল ঘরানা থেকেই আপনি বড় হয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় আপনারা কার বিরোধী? কালীঘাট কংগ্রেসের বিরোধী নাকি বিজেপির বিরোধী? দেখুন, বিরোধী দল কালীঘাট তৃণমূল কংগ্রেস, আমি বলছি বিরোধী দল হিসেবে নিশ্চিতভাবে যেখানে যেই বিরোধিতা করার সরকারের, সেটা তো আমরা নিশ্চিতভাবে করছিও বিধানসভায়। বহু বিলে আমরা ওয়াকআউট করেছি, বহু বিলে আমরা এগেনস্টে ভোট দিয়েছি, এগুলো তো আমরা করছি, এগুলো করতে হবে, কারণ আমরাই বিরোধী দল। আর কালীঘাটের সাথে আমাদের আদর্শের লড়াই, যে তৃণমূল কংগ্রেস যেই আদর্শ নিয়ে গঠন হলো সেই আদর্শ থেকে সরে এলো। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে, নামটা কেন তৃণমূল কংগ্রেসের, তৃণমূল স্তরের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে দলটা এগোবে, সেটা থেকে তো বহু ক্রোশ দূরে চলে গেল, গিয়ে এমন একটা ভিআইপি কালচার তৈরি হয়ে গেল দলের মধ্যে, যে দলের নেতারাই তার মধ্যে কমফোর্টেবল হতে পারছে না, তাহলে কর্মীরা কী করে কমফোর্টেবল হবে? আচ্ছা, অর্থাৎ আপনারা এই মুহূর্তে কর্মীদেরকে বেশি প্রাধান্য দিচ্ছেন। বিধানসভাতে আপনি হচ্ছেন বিরোধী উপদলনেতা, সেই জায়গায় দাঁড়িয়ে এখন আপনি কি বলবেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কতজন? 80 জন বলবেন, নাকি আপনাদের দিকে যতজন আছেন ততজনকে কাউন্ট করবেন? তৃণমূল কংগ্রেসের বিধায়ক 80 জন, কারণ সবাই আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছি। এখনো 80 জনই বিধায়ক, তার মধ্যে 65 জন একসাথে এসে বিরোধী দলনেতা নির্বাচিত করেছেন, এবং এই 65 জন নিজেকে প্রিন্সিপাল অপোজিশন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে। এখন ওইদিকে একটা টিম, এইদিকে একটা টিম, মানে এদিক আর ওদিক হয়ে গেছে। ইসিআই এর কাছে ম্যাটারটা পেন্ডিং রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে ইসিআই আমাদেরকে রেকগনাইজ করবে, কারণ আমরা প্রসেস মেনটেন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং করে সেই ওয়ার্কিং কমিটিতে নির্বাচনের দ্বারা অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আমরা আমাদের নথিপত্র জমা দিয়েছি। এরপরে ইসিআইয়ের বিষয়, আমরা আত্মবিশ্বাসী ইসিআই আমাদেরকেই রেকগনাইজ করবে, এবং এটাও আমার বিশ্বাস যে ওয়ান্স দ্য রেকগনিশন হ্যাপেন্স, যখন স্বীকৃতি পেয়ে যাওয়া যাবে, বাকি বিধায়করা এদিকে চলে আসবে।
এবার একটা কথা বলুন, দলটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, আপনি এখনও সেটা বললেন যে 98 সালে কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সিম্বলটা তো তার পাওয়ার কথা। আপনি তো নিজেই বললেন যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তৈরি দল করেছিলেন। তো আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিলেন, কিন্তু তার সাথে তো একটা টিম ছিল, যেই টিমটা তার সাথে থেকে কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছে। আমরা তো তার নেতৃত্ব অস্বীকার করতে চাইনি। আমরা তো শুরু থেকে বলেছিলাম যে তিনি আমাদের মাথার উপরে থাকুক, আমাদেরকে গাইড করুক। আমরা দলটাকে আবার ঝেড়ে পুছে ভালো করে সাজিয়ে যাতে অভিষেক আবার এগোতে পারে, বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে। একদম এটা করার, কিন্তু তিনি তো সেটা রাজি হলেন না। তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বাকিদের দিকে তাকালেনই না। তারা কি চাইছে, তারা কেন চাইছে, এই আলোচনাটা প্রয়োজন, এই আলোচনার মধ্যে দিয়ে একটা রাস্তা বেরিয়ে আসতে পারে, এটা তো তিনি মানতেই চাইলেন না। আজকে নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু নেতৃত্ব তিনি দিয়েছেন মানে এই নয় যে আজকে যদি তিনি সঠিক পথ না দেখাতে পারে তাও আমাদেরকে সেই পথে চলতে হবে। কিন্তু দাদা একটা কথা বলুন, তৃণমূল কংগ্রেস যখন এতগুলো দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছিল, রেশন দুর্নীতি, চাকরি, এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল, বা আরজি করের মতো ঘটনা, বা শিক্ষকদের বিক্ষোভ, যেগুলো বলি না কেন, রেশন দুর্নীতি, তখন কেন আপনারা প্রতিবাদটা করলেন না? দলের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়নি এটা বলা ভুল, নিশ্চিতভাবে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু বাইরে প্রতিবাদ করার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। এটা কিন্তু দলের ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে, এমন না যে হয়নি। এই চাকরি দুর্নীতি, যেইভাবে আরজি করের ঘটনাটাকে হ্যান্ডেল করা হয়েছিল, সেটা নিয়ে অনেকেই অনেক কথা নিজেদের মধ্যে আলোচনা করেছে, বলার চেষ্টা হয়েছে। কেউ কেউ, আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছতে পারিনি বা পারতাম না, আমরা অনেক জুনিয়র ছিলাম তার কাছে। আর যেটা বললাম, অভিষেকের সাথে তো কথা বলার কোনো অবকাশই ঘটতো না। যাদের সাথে কথা বলতে পারতাম তাদের বলতাম, তারাও মমতাদির সাথে আলোচনা করেছেন, কিন্তু সেইটা তো দেখলেন কীভাবে হ্যান্ডেলড হলো আরজি করের ইনসিডেন্ট। বা আপনার যেই দুর্নীতিগুলো সামনে এলো, যেই দুর্নীতির সাথে যারা যুক্ত, দল তাদেরকে নিজেদের আইনের পথে চলবে, সেটা একটা বিষয়, কিন্তু দলকেও তো কোথাও গিয়ে একটা স্ট্যান্ড নিতে হবে যে দুর্নীতির সাথে যে যুক্ত তাকে দল আর কোনোভাবে ব্যাক করবে না, এরকমও তো স্ট্যান্ড নিতে হবে। সেই স্ট্যান্ডগুলো তো নেয়নি। এইবার নির্বাচনেও তো এমন ক্যান্ডিডেট টিকিট পেয়েছে যারা দুর্নীতির দায়ে জেল খেটে এসছে। কি হতো যদি তাদেরকে, আমি যদি এইরকম একটা নাম বলি, এই যে যারা দুর্নীতির দায়ে জেল খেটে এসেছেন, মদন মিত্র, তিনিও তো এখন আপনাদের দিকে, তাহলে তারকে আপনারা নিচ্ছেন কেন আপনাদের না না, মদন মিত্রকে নেওয়া নেওয়ির ব্যাপার না, উনি নিজেই চলে এসেছিলেন একদিন। মদন মিত্র হচ্ছে নিজের মন মোতাবিক চলে, আর তার ঘটনা বহু পুরনো ঘটনা।